স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। রমজান সংযমের মাস, অথচ এদেশে রোজা এলেই যেন ভোগ্যপণ্যের দাম বাড়ে লাফিয়ে লাফিয়ে। লাভের অঙ্ক বাড়িয়ে দিতে তৎপর হয়ে ওঠেন কিছু ব্যবসায়ী। খাদ্যপণ্যকে আকর্ষণীয় করতে ইফতারে পদে ক্ষতিকর কিছু মেশাতেও বাধে না তাদের। রমজান মাসে ভ্রাম্যমাণ আদালতের নজরদারি চললেও থেমে নেই পণ্যে ভেজাল মেশানোর প্রবণতা। আদালতের অভিযানে ইফতারির পদ তো বটেই, মাছ, মাংস, দুধ, কলা, সেমাই, দইও ভেজাল থাকার খবর আসছে। তবে এরপরও ইফতারের সময় যাচাই বাছাই ছাড়াই খাবার উদরপূর্তি করেন অনেকে। স্বাস্থ্যবিধি তোয়াক্কা করার প্রবণতাও চোখে পড়ে কম। কোনটা কতটুকু সইবে তা না ভেবেই নাক ডুবিয়ে খেতে থাকেন কেউ কেউ। এই অবস্থায় আজকের বাংলাদেশে আমরা খুঁজবো কিছু প্রশ্নের উত্তর। দেশে প্রচলিত ইফতারের পদগুলো কতটা স্বাস্থ্যসম্মত? রাসায়নিকে পাকানো ফল থেকে দূরে থাকার উপায় কি? ভেজাল প্রতিরোধে শাস্তির বিধান কতটা কার্যকর? ভোক্তা অধিকার নিয়ে কতটা সচেতন ক্রেতা বিক্রেতা? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এম আখতারুজ্জামান, আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি কাজী ফারুক এবং ভেজাল বিরোধী অভিযানের ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আলামিন। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম থেকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জনাব জুবায়ের আহমেদ, সিলেট থেকে সচেতন নাগরিক কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী এবং খুলনা থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা দেশের প্রতিষ্ঠাতা ডাক্তার সাইফুল ইসলামের সাথে। স্বাগত আপনাদেরও। ডক্টর এম আখতারুজ্জামান, আমরা এই অনুষ্ঠানটি শুরুর আগে থেকেই বিষয়টি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে রেখেছিলাম। সেখান থেকে একটি প্রশ্ন অনুষ্ঠান শুরুর বেশ আগে থেকেই আসছে। যিনি প্রশ্ন করেছেন দর্শক, ওনার নাম অনিক আরিফ। তিনি জানতে চেয়েছেন বেগুনি, আলুর চপ, পেঁয়াজুর ইতিহাসটা আসলে কি, আমরা এগুলি ইফতারির সময় কেন খাই? এগুলি বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ। অনেক আগের থেকে মানুষ এই তেলে ভাজা জিনিস খেয়ে আসছে, তো এই হিসাবে মানুষ এখনো খাচ্ছে। এটাই মোটামুটি একটি ইতিহাস আমরা বলতে পারি। মানে অনেক আগে থেকে খাচ্ছে, তাই এখনো মানুষ খাচ্ছে। হ্যাঁ, বেগুনি খাওয়া বা পেঁয়াজু খাওয়া বা এই যে জিনিসগুলো ছোলা ভাজা খাওয়া, এগুলো আমাদের সংস্কৃতির একটি পার্ট। গ্রাম অঞ্চলে এগুলা কম বেশি খায়, বিশেষ করে ছোলা ভাজাটা খায়, তারা পেঁয়াজু জাতীয় জিনিস খায় নানানভাবে, তারা নানান প্রিপারেশন তাদের আছে। শহরে আর একটু বেশি এটা। তো এই জিনিসগুলো আগের থেকেই, অনেক আগের থেকে, প্রায় 16 ঘন্টা মানে না খেয়ে থাকার পর এই ধরনের খাবার কতটা স্বাস্থ্যসম্মত বা আপনি পুষ্টি গুণ, পুষ্টি মানে কিরকম প্রয়োজনীয় বা ভালো বলে আপনি মনে করেন? 14, 15, 16 ঘন্টা রোজা থাকার পর এগুলা তো খাদ্য, খাওয়া যাবে না কেন? খাওয়া যাবে। তো অবশ্যই এগুলা খাওয়া যাবে, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে এইটা কি ধরনের তেল দিয়ে বানানো, বা আমার এই যে বেগুন বা অন্যান্য জিনিস সেগুলা কি নিরাপদ, আগের থেকে নিরাপদ কিনা, সেগুলো আমরা বলবো। একটা জিনিস যখন তেল দিয়ে রান্না করা হয় সেটা খারাপ কিছু না। তেল আমাদের দরকার, প্রতিদিনই আমাদের তেল শরীরে একটা অংশ, খাবারের একটা অংশ তেল থেকে আসবে, তেল দরকার আছে। আর ইফতারির সময় খুব বেশি একটা না খেলেই হলো। তো এইটা আসলে বিষয়টা, এটা খেলে যে ক্ষতি হবে মানুষের শরীরে তা না, এটা ক্ষতিকর কোনো জিনিস না। তবে এটা কি কি জিনিস দিয়ে বানাচ্ছে, কেমনে বানাচ্ছে, আমরা সেইগুলি বলতে পারি। ক্ষতিকর ওই সব জায়গা। জি হ্যাঁ, আমি ছোলা ভাজা খাচ্ছি, এটা মোটেই ক্ষতিকর না। ছোলা খুবই একটা উন্নত মানের খাবার। জি হ্যাঁ, বা এইভাবে আমরা বলতে পারি যে কোনোটাই খারাপ না। তবে আমরা দেখব যে যে জিনিস দিয়ে বানাচ্ছে সেগুলো আসলে নিরাপদ কিনা, যে তেল দিয়ে বানানো হচ্ছে সে তেলটা কিসের তেল, আমরা সেইখানে প্রশ্ন করতে পারি। তো এইভাবে আমরা বলবো যে কোন জিনিসটা ভালো বা খারাপ। জনাব কাজী ফারুক আহমেদ, আপনার কাছে জানতে চাইবো যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠা আমাদের একটি বড় অগ্রগতি। আপনারা দীর্ঘকাল এই নিয়ে আন্দোলন করে আসছিলেন, কিন্তু আপনি কি মনে করেন 3 বছরে এই প্রতিষ্ঠানটিকে আসলে ঠিক সেইভাবে দাঁড়িয়েছে যেটা আমরা চেয়েছিলাম? আসলে আমি ওনার প্রশ্নটার উত্তরের সঙ্গে আমি একটু যোগ করতে দিতে চাই। সেটা হচ্ছে এই যে এটা আমাদের ট্র্যাডিশন, ওই যে খাবারগুলো খাই এগুলো ট্র্যাডিশন হিসেবে চলে এসছে বলে দীর্ঘদিন থেকে আমাদের পূর্বপুরুষরা খেয়ে আসছেন বলে আমরা খাই। এটা ঠিকই আছে, কিন্তু এটা কতটুকু পুষ্টিমান সম্পন্ন সেটা উনি ভালো বলতে পারবেন এবং আমাদের যারা খেয়ে এটা অভ্যস্ত তারাই বলতে পারবেন।
এটা গেল এক। দুই হচ্ছে যে এটা আমার প্রশ্ন নয়, কিন্তু আমি ওনার প্রশ্নের সঙ্গে একটু যোগ করলাম। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সম্পর্কে যে কথা জানতে চেয়েছেন, বছর তিন হলো, 3 বছর হলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে যে পরিমাণ হওয়া উচিত ছিল সে পরিমাণ হয়নি। এটা ঠিকই, এটা জনগণের প্রত্যাশা অতটা পূরণ করা সম্ভব হয়নি। কেননা আরো ব্যাপক আকারে এই অভিযান চালানো দরকার ছিল। তবে সেটা তাদের সীমাবদ্ধতার কথা তারা বলে থাকেন, এবং আমরাও জানি যে তাদের লোকবলের প্রচণ্ড অভাব। সাম্প্রতিককালে কিছু লোকবল তাদেরকে নতুন করে দেওয়া হয়েছে, এই লোকবল নিয়ে তারা হয়তো এগোবেন এবং তারা যাতে কাজ করতে পারেন সেজন্য আমরা কিন্তু তাদের উপর সবসময় একটা চাপ প্রয়োগ করে যাচ্ছি যে আপনারা প্রচারণায় এবং কার্যক্রমে আপনারা আরো ব্যাপকতা আনুন। এবং আমরা মন্ত্রী মহোদয়কে বলেছি, মন্ত্রী মহোদয় আবার ডিজি সাহেবকে বলেছেন, ডিজি সাহেব আবার তার কার্যক্রম সম্প্রসারিত করার জন্য চেষ্টা চালাচ্ছেন। এবং জেলা পর্যায়ে যাতে ডিস্ট্রিক্টের যিনি কমিশনার ডিসি, ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন, জেলা পর্যায়ে কমিটি হবে, জেলা কমিটি। এবং কোনো কোনো জায়গায় আবার ভোক্তা অধিদপ্তরের অফিসার দেওয়া হয়ে গেছে অলরেডি, ডেপুটি ডিরেক্টর পর্যায়ে দেওয়া হয়েছে। এবং কার্যক্রম সম্প্রসারিত করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে যে লোকবল, সেই লোকবল দিতে পারলে হয়তো তারা করতে পারবেন, কিন্তু এখন সেই জন্য এখনো পর্যন্ত স্যাটিসফাইড আমরা না। 3 বছরও লোকবল, মানে লোকবল তো ওরা নিতে পারছেন না, এস্টাবলিশমেন্ট থেকে এটা দেওয়ার কথা, এবং সেটা সেখান থেকে প্রক্রিয়াধীন আছে, এটা চলছে, এই আর কি। জনাব আলামিন, আপনার কাছে জানতে চাইবো যে আপনি ভেজাল প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে অনেক সুনাম কুড়িয়েছেন, আমাদের সব মহলে আলোচিত হয়েছেন। ভেজাল প্রতিরোধ করতে গিয়ে যে আপনারা যে ড্রাইভটা দেন, এর মধ্যে সবচেয়ে বড় অসুবিধার জায়গাটা কোন জায়গায়, বা আপনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ফেস করেন? চ্যালেঞ্জ হয়েছে দুইটি দিক থেকে। একটি হয়েছে যে আমরা যে পণ্যগুলোকে, যে কারখানায় গিয়ে যখন আমরা হাতে নাতে ধরে ফেলি যে এখানে কি ভেজাল করছে, তাহলে আমরা শাস্তি দিতে পারি। কিন্তু যে পণ্যগুলো বাজারে চলে আসে, ফিনিশড প্রোডাক্টগুলো, সেগুলো তাৎক্ষণিক এগুলাকে ভেজাল আছে কিনা বা মানসম্মত কিনা, বা মোড়কে যে ধরনের গুণগত মানের কথা বলা আছে, উপাদানের কথা বলা আছে, যে স্ট্যান্ডার্ডের কথা বলা আছে, সেগুলো বজায় রাখা হয়েছে কিনা সেটা নিরূপণ করার মতো কোনো ইকুইপমেন্টস আমাদের নেই। আর দুই হলো আমাদের যে আমরা যে অভিযানগুলো করি, একদম প্রকাশ্যে দিবালোকে মিডিয়া থাকে, শত শত জনগণ থাকে, এখানে লুকোচুরির কিছু নেই। তাকে কোনো সাজা দেওয়া হয় এই অপরাধীকে, তারা কিন্তু কিছুদিন পরে আপিল করে আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা খালাস পায়, না হয় জামিন পায়। তখন কি হয়? তখন যেটা হয়, তারা যখন মোবাইল কোর্টের ড্রাইভের পূর্বে যখন তারা ভিক ছিল, তখন তারা যখন সাজা পাওয়ার পর আপিল করে খালাস বা মুক্তি হয়ে চলে আসে, মুক্তি পেয়ে চলে আসে বা জামিনে চলে আসে, তখন তারা কিন্তু নির্ভীক হয়ে যায়। এই দুটো বিষয় আমাকে এখন আমার কাছে মনে হয়েছে যে মানে আপনি কিন্তু আমরা একটি অভিযোগ ব্যবসায়ী বা খাদ্য প্রস্তুতকারক বা যাদের বিরুদ্ধে অভিযোগটি ওঠে তারা অভিযোগ করছেন উল্টো, যে অনেক সময় আপনারা যারা অভিযান পরিচালনা করেন তাদের ক্ষেত্রে আপনারা বড় ব্র্যান্ডগুলির ক্ষেত্রে বা নামী ব্র্যান্ডগুলির ক্ষেত্রে আপনারা একটু বেশি রূঢ় থাকেন, হয়তো তাদেরকে বিপদে ফেলার জন্য। এই ব্যাপারটি কি ঠিক নাকি? বড় ব্র্যান্ডরা, আমি মনে করি যে যে ম্যাজিস্ট্রেট বিচারক হিসাবে থাকবে তাকে সৎ থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে এবং দক্ষ হতে হবে। কারণ তার একটি অভিযানের কারণে যদি একটি প্রতিষ্ঠানের রেপুটেশন নষ্ট হয়, এটা কিন্তু বিশাল ক্ষতি হবে প্রতিষ্ঠানটির জন্য। আবার তার একটি রায়ের জন্য যদি অভিযোগকারী ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি মনে করি এই ধরনের কাজগুলো যারা করবে তাদেরকে অবশ্যই সততা, দক্ষতা এবং স্বচ্ছতার সাথে করতে হবে। আপনি কিরকম ফিল করেন যে যে সরকারি কর্মকর্তারা এইটি চালাচ্ছেন তারা যথেষ্ট পরিমাণে সততা, নিষ্ঠা এবং দক্ষতার সাথে কাজ করছেন? আমার মনে হয় এই বিষয়টি আমি এভাবে বলতে চাচ্ছি যে আপনি দেখেন যে এই অভিযানগুলো কিন্তু আমাদের যে অভিযানগুলোতে কিন্তু প্রতিদিনই কিন্তু অসংখ্য ম্যাজিস্ট্রেট সারা দেশে নিয়োজিত থাকে। জি, কিন্তু অভিযানগুলো যদি এরকম হয় যে আমাকে এমনভাবে অভিযানটা পরিচালনা করতে হবে যাতে একটি অভিযানে শত শত ব্যবসায়ীরা সতর্ক হয়ে যায় এবং সঠিক তথ্য এবং চিত্রটি ফুটে ওঠে।
এবং এই ধরনের অভিযান কিন্তু অনেক সময় নিতে হয়, অর্থাৎ আপনাকে নিতে হয় অনেক তথ্য নিয়ে আপনাকে গোপনে, যেহেতু আপনাকে গোয়েন্দাগিরি করে তথ্যগুলো নিতে হয়, একটা পরিশ্রমের কাজ। আরেকটি হলো এই ধরনের অভিযান যখন আপনি করবেন, আপনাকে এইসব তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেহেতু একটা তদবির কালচারের বিষয় থাকে সব ক্ষেত্রে, আপনাকে এই ধরনের তদবির কালচারকে একটা চ্যালেঞ্জ হিসাবে মোকাবেলা করতে হয়। তো যার কারণে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং নিজে পরিশ্রম করে, অতিরিক্ত শ্রম করে, গোয়েন্দাগিরি করে, যেখানে সরকার আপনাকে সোর্স মানি দিচ্ছে না, আপনাকে নিজস্ব উদ্যোগে তথ্য সংগ্রহে একটা সফল অভিযান করতে হয়। সেই ক্ষেত্রে আমার রুটিন মাফিক দায়িত্বের বাহিরে গিয়ে আমি ম্যাজিস্ট্রেট সাহেব কতটুকু এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত আছি এবং আমি নিজের অতিরিক্ত দায়িত্ব নিয়ে, এটার একটা প্রশ্ন থেকে যায়। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমরা একটু চট্টগ্রামের থেকে কথা বলতে চাই যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জনাব জুবায়ের আহমেদের সঙ্গে একটু কথা বলতে চাই। জনাব জুবায়ের, আমি বাণিজ্য মন্ত্রী জিএম কাদেরের একটি উক্তি, যেটি উনি 18 তারিখ করেছেন একটি কর্মশালায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অবহিতকরণ শীর্ষক কর্মশালায় উনি যা বলেছেন আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি। উনি বলেছেন, আইনটি ভালো, তবে আমার ধারণা 2009 সালে প্রতিষ্ঠা হলেও এখনো এটি কার্যকর হতে পারেনি। মানুষ এই আইন সম্পর্কে জানে না, কিভাবে অভিযোগ করা হবে, কার কাছে করা হবে, এসব বিষয়ে এখনো মানুষকে সচেতন করা যায়নি। তিনি বলেন, আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারাই বাজারে গিয়ে ঠকলেও কোনো অভিযোগ করছেন না, এটা বড় রকমের ব্যর্থতা। আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা বা আপনার মতামতটি আমি জানতে চাইছিলাম, জনাব জুবায়ের আহমেদ। জি, আসসালামু আলাইকুম। আমি যেটা মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলেছেন সেটা আমি অ্যাড করছি একটু, যে আমরা এখনো পর্যন্ত মানে সবার কাছে এটা পৌঁছাইতে পারি নাই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা এটা পৌঁছাইতে পেরেছি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যতটুকু পেরেছি আমরা, 2009-তে আইনটা হয়েছে, 2010-এ সেটা কার্যকর হওয়া আরম্ভ হয়েছে। আর আমি এখানে পোস্টিং পেয়েছি 15 মাস হয়। তো আমি চেষ্টা করেছি সর্বত্র, যেখানে আমাদের প্রচারপত্র দিয়ে দোকানে দোকানে, মার্কেটে গিয়ে সবার কাছে আমি প্রচার করেছি। জনাব জুবায়ের আহমেদ, আপনি আমাদের সঙ্গে লাইনে মানে আলোচনায় থাকেন। আমরা একটু জেনে নিচ্ছি যে অন্যান্য অঞ্চলে এইটা সম্পর্কে কতটুকু সচেতন আছে। সিলেট থেকে সচেতন নাগরিক কমিটির সভাপতি জনাব ফারুক মাহমুদ চৌধুরীর সাথে কথা বলছি। জনাব ফারুক মাহমুদ চৌধুরী, আপনি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নিয়ে যে নতুন আইনটি হয়েছে, এটিকে কতটা কার্যকর মনে করেন? জনাব ফারুক মাহমুদ চৌধুরী, আপনি কতটা জানেন? আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি ভোক্তা সংরক্ষণ আইন সম্পর্কে এখন পর্যন্ত আমি কিছু জানি না। জনাব ফারুক মাহমুদ চৌধুরী। জি, ধন্যবাদ আপনাকে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 হয়েছিল এবং আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেটা আরও 10টি আইনের মতো এটাও কোনো বাস্তবায়ন হয় নাই, কোনো মানুষও সেটা জানে না। আমরা বিভিন্ন সংগঠন থেকে সচেতন কিছু নাগরিককে আমরা এই আইন সম্বন্ধে বুঝিয়েছিলাম, জানিয়েছিলাম, ওনাদেরকে কপি দিয়েছিলাম। তো দুঃখজনক হলেও সত্য যে সে আইনের কোনো বাস্তবায়ন দেখছি না। বিশেষ করে ওইখানে বিএসটিআইও একটা ভূমিকা আছে, বিএসটিআইকেও আমরা দেখছি না। সিলেটে একেবারে পানি থেকে শুরু করে সব কিছুতেই ভেজাল। জনাব ফারুক মাহমুদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। একই প্রশ্ন জানতে চাইবো যে খুলনা থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা দেশের প্রতিষ্ঠাতা ডক্টর সাইফুল ইসলামের সাথে। ডক্টর সাইফুল ইসলাম, ভোক্তা সংরক্ষণ আইন 2009 সালে হয়েছে, কতটুকু কার্যকর বলে আপনি মনে করেন? ডক্টর সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আমি এই আন্দোলনের সাথে অনেকদিন থেকে যুক্ত ছিলাম। ফারুক ভাই আছে, আমি খুলনায় ক্যাবের দায়িত্ব পালন করেছি। আমরা সরাসরি জানি, একজন ভোক্তা অধিকার আন্দোলনের কর্মী হিসাবে আমি আইনটি জানি, কিন্তু সাধারণ মানুষ এটি জানে বলে আমার মনে হয় না। কারণ আমরা দেখেছি যে সাধারণ মানুষের কাছে এই আইনের কোনো প্রচার অথবা সেরকমভাবে এটি যায়নি। কিন্তু সাধারণ মানুষ এটি জানে বলে আমার মনে হয় না, কারণ আমরা দেখেছি যে সাধারণ মানুষের কাছে এই আইনের কোনো প্রচার অথবা সেরকমভাবে এটি যায়নি। ডক্টর সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এখন আবার ফিরে যাচ্ছি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জনাব জুবায়ের আহমেদের কাছে। জনাব জুবায়ের আহমেদ, আপনি আমাদেরকে একটু বলবেন যে আমরা দেখলাম যে ঢাকার বাইরে, এবং আমিও আমার অজ্ঞতা স্বীকার করে নিচ্ছি যে আমি আমার এই আইনটি সম্পর্কে আমার খুব বেশি জানা নেই। আপনি কি এখন বলবেন যে এটা যে আমরা খুব বেশি জানছি না লোকে এবং কার্যকর করতে পারছি না, এর জন্য কে দায়ী আসলে?
বা কিভাবে এই অবস্থা থেকে উত্তরণ করা যায়? আমি 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 এটা দায়ীকে আমি বলছি না, আমি বলছি আমরা এই পর্যন্ত 61 ছিল পার্বত্য চট্টগ্রামের 3টা হিল ডিস্ট্রিক্ট বাদে আমরা 61টা জেলায় আমরা ডাক দিয়েছি। 61টা শহরের লোকজন অন্তত কিছুটা জানে যে এখানে ভারতের এই ভোক্তা অধিকার কনজিউমার রাইটস অ্যাক্ট 1983-তে চালু হয়েছে, আর আমরা সেইখানে 2009 থেকে 2010-এর যখন কার্য আরম্ভ হয়েছে, এটা 2009 আইনটা চালু হয়েছে, কিন্তু 2010 থেকে আমাদের অ্যাকশন আরম্ভ হয়েছে। সেখানে 61টা জেলায় আমরা ড্যাব দিয়েছি। তো এই 2-3 বছরে আমাদের কম অর্জন হয় নাই, আমরা মনে করি আরও আমাদের অর্জন হবে। আরও আমাদেরকে আপনারা সহায়তা করুন, আমাদের মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সহায়তা করুক, আমরা আরো ইয়ে করতে পারবো, ড্রাইভ দিতে পারবো এবং লোকজন জানবে। জি, জনাব জুবায়ের আহমেদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরাও আশা করব যে এটি মানে আরো এগিয়ে যাবে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার কথা হবে অতিথিদের সঙ্গে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা একটু ডক্টর আখতারুজ্জামানের কাছে জানতে চাই যে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগ কিংবা ইনস্টিটিউট নিজ নিজ ক্ষেত্রের বিষয়ে জনগণকে সম্পৃক্ত করেন এবং বিভিন্ন সোশ্যাল যে সচেতনতা, অ্যাওয়ারনেসের কাজগুলি তারা করে থাকেন। তো এই সচেতনতার প্রশ্ন যখন আসলো, বা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বা খাবারের ভেজালের যে কথাগুলি যখন আসলো, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনারা এরকম কি পরিকল্পনা নিয়ে থাকেন বা নেন কিনা? না, আসলে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট এটা তো একটা লেখাপড়া করার জায়গা, এডুকেশন। তো যেটা সোশ্যালি যেটা মানুষের মধ্যে দেওয়ার, যেটা আমাদের ছাত্রছাত্রীরা যখন যায় তারা এটা বলে, বা আমরা যখন আমাদেরকে যখন কোনো জায়গায় ডাকা হয় বা কোনো প্রোগ্রামে বা কোনো সাংবাদিক এসে যখন বলে, তখন আমরা এ সম্বন্ধে বলতে পারি। কিন্তু আমরা ওইভাবে বা ব্যক্তিগতভাবে কেউ যখন গ্রামে যায়, কোনো অ্যাসোসিয়েশনে যায়, তখন তার ইন্টারাকশনে যা হয় আমরা ওইভাবেই বলি। কিন্তু আমাদের কোনো এমন কোনো প্রোগ্রাম নাই যে আমরা সেটা সমাজের মধ্যে মাসে 2 মাসে 3 মাসে 6 মাসে আমরা যেরকম অন্যান্য সংস্থাগুলির ক্ষেত্রে দেখি বা অন্যান্য ফ্যাকাল্টিগুলির ক্ষেত্রে দেখি যে তারা কোনো সেমিনার আয়োজন করে বা ওরকম কোনো নিয়মিত। সেগুলো তো আছে, সেমিনারের আয়োজন সেগুলো মাঝে মধ্যে করা হয়, সেটা আছে। বা আমাদের যে সমস্ত মাঝে মধ্যে যে গবেষণাগুলো করা হয় সেসব নিয়ে আলোচনা হয়, সেমিনার হয়, এগুলো আছে। কাজী ফারুক ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে এই ক্ষেত্রে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের ভূমিকাকে আপনি যথেষ্ট মনে করেন কিনা, বা যথেষ্ট হলে আর কি আপনারা আশা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইনস্টিটিউট আছে? ইনস্টিটিউটের যে কার্যক্রম এটা যথেষ্ট নয়, আরো ব্যাপক কার্যক্রম থাকা উচিত ছিল। আপনি যে কথাগুলো বললেন যে ফ্যাকাল্টির যে কাজ থাকে, সেমিনার করা, সিম্পোজিয়াম করা কিংবা কোনো ওয়ার্কশপ করা, আসলে যে শিক্ষা প্রতিষ্ঠানের যে দায়িত্ব সেটা যদি সচেতনভাবে যদি ওই কার্যক্রমগুলো গ্রহণ করেন, তাহলে হয়তো সাধারণ মানুষ কিছু না কিছু এই ব্যাপারে সচেতন হতে পারে। সরকারি ইনস্টিটিউট এই ধরনের কার্যক্রম করতে গেলে পয়সাটা কোথা থেকে আসবে? আপনারা কি কোনোদিন ওনাদের সাথে যুক্ত হয়ে যৌথভাবে যুক্ত আমরা হয়েছি অন্যান্য ভাবে, কোনো টেস্ট করে, কোনো পণ্য টেস্ট করে তার রেজাল্ট জানার জন্য, ব্যাখ্যা চাওয়ার জন্য এইভাবে হয়েছে, কিন্তু সেমিনার সিম্পোজিয়ামের জন্য হয়নি। তো পয়সার যে যোগানটা সেটা ইউনিভার্সিটি থেকে জোগাড় করা সম্ভব, কিংবা তারা যদি উদ্যোগী হন তাহলে অন্যভাবে হয়তো কমার্শিয়ালি নিতে পারেন, আমরা যেটা পারবো না, কিন্তু ওরাও নিতে পারেন। যে কোনো প্রতিষ্ঠান হয়তো এগুলো প্যাট্রোনাইজ করলো যে জনসচেতনতার জন্য এবং জনগণের জন্য, জনস্বার্থে এই কাজগুলো করা হয়, এবং তারা এই ধরনের কাজ করতে পারেন, কিন্তু উদ্যোগী লোক হওয়া দরকার। উদ্যোগী যদি হন তাহলে কিন্তু এটা সম্ভব। অতীতে কেউ কেউ ছিলেন হয়তো ভলেন্টারি কাজগুলো করেছেন, এবং আমরা তাদের সঙ্গেও কাজ করেছি, সে কথা একটু আগেও ওনার সঙ্গে আলাপ করছিলাম, এবং হয়তো ভবিষ্যতেও হবে, কিন্তু এই মুহূর্তে ঠিক ওইরকম ধরনের কার্যক্রম নাই, কিন্তু থাকা উচিত বলে আমি মনে করি। আলামিন, আপনি বলছিলেন যে আপনাদের বিভিন্ন চ্যালেঞ্জের কথা, কত রকম সংকট বা কত রকম কিছুর মধ্যে থেকে আপনাদের কাজ করতে হয়। আপনি দুটি চ্যালেঞ্জের কথা একদম
স্পষ্টই বললেন যে ওই পরে জামিনের ক্ষেত্রে জামিন হয়ে গেলে যে সমস্যাটি তৈরি হয়। আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা যখন ইন্টেনসিভ এই ভেজালের সারা বাংলাদেশ আপনি বলছিলেন যে আপনাদের ম্যাজিস্ট্রেটরা ছড়িয়ে আছেন, এইটা শুরু করার পরে আসলে কি খাদ্যে ভেজাল কমেছে? আমার কেন জানি মনে হয় আপনারা যখন ইন্টেনসিভ এই ড্রাইভগুলি শুরু করলেন তারপরে আপনারা ভেজালের কথা বেশি বেশি শুনছি, আমরা যেন শুনছি সবকিছুর মধ্যে ভেজাল। এটা কারণটা কি আসলে? কারণটা দুটো কারণ। একটি হলো যে আমি যদি এক মুঠো পান্তা ভাত খাই, জি, আমি খেয়ে ফেললাম, কিছুই জানলাম না, যখন গবেষক রিসার্চ করে বলবে এখানে হাজার হাজার জীবাণু ছিল, তখন কিন্তু আপনি আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন। অর্থাৎ আমরা যখন ভেজাল বিরোধী অভিযানের মাধ্যমে উদ্ঘাটন করলাম যে এই পণ্যে ভেজাল হচ্ছে, কিন্তু এই ভেজাল পণ্য কিন্তু আপনি দীর্ঘদিন ধরে খেয়ে আসছেন এবং আপনি অসুস্থ হচ্ছেন, যখন উদ্ঘাটিত হলো তখনই কিন্তু আপনার আতঙ্কিত হয়ে গেল ভোক্তারা এবং বললো যে সবই কিছুতে মনে ভেজাল। আর আরে ভেজাল মেশানোর পরিমাণটা বেড়েছে কিনা নাকি আপনাদের অভিযানের পরে? আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই অভিযানগুলো এরকম যে প্রাপ্তিটা এরকম হলো যে এটা হলো আগাছা দমনের মতো। অর্থাৎ আপনি প্রতিদিন আগাছা দমন করছেন, আগাছা গজাচ্ছে, কিন্তু যদি আপনি আগাছা দমন না করেন তাহলে কিন্তু এটা জঙ্গল হয়ে যাবে। তো প্রাপ্তি কিন্তু এতটুকু অভিযানের। আচ্ছা, আমাদের একজন দর্শক ফখরুদ্দিন উনি একটি প্রশ্ন করেছেন, আমার ধারণা যে প্রশ্নটি উত্তরটি আপনি দিলেই ভালো হয় জনাব আলামিন, যে ভেজাল বিরোধী অভিযান কি শুধু রমজানের জন্য, বাকি 11 মাসে মানুষ কি খাচ্ছে তার খবর নেন না কেন? না, এটা 12 মাসই হয়, কিন্তু আপনারা যারা মিডিয়ার সম্মানিত ভাইরা আছেন তারা শুধু রমজানের সময়টাকে আপনারা এটার উপর বেশি ফোকাস করেন। এটা মিডিয়ার ফারুক ভাই, আপনিও কি মনে করেন এটা 12 মাসই সমান তালে চলে? 12 মাস সমান তালে না, চলে 12 মাসই চলে, এবং এটা চলা দরকার বলে আমরা মনে করি। কিংবা উনি যে কথাগুলো বলেছেন যে যারা আমরা কাজ করি তারা অত্যন্ত সততা, নিষ্ঠা এবং সাহসের সঙ্গে কাজ করতে হয়, এটা ঠিকই আছে। এবং আরেকটা জিনিস সেখানে দরকার, সেটা যে আইনের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, আইনি কাঠামোটা অতটা জোরদার না বলে ওরা অনেক কিছু করতে পারেন না। এখানে আইনের যে বিষয়টা সেটা কিন্তু আরেকটু জটিল। সেটা হচ্ছে যে আইন আছে আবার আইন নাই। আপনি বলবেন কেমন আইন আছে? মানে আপনি 1974 সালের আইনটা যদি দেখেন, 74 স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যেটাকে বলা হয়, আমি বলে থাকি যে অস্ত্র, এটা মারাত্মক অস্ত্র। 74 সালের বিশেষ ক্ষমতা আইন, কালো আইন নামে যেটি অধিক জনপ্রিয়, কালো আইন বলে অধিক জনপ্রিয়, হ্যাঁ অধিক জনপ্রিয়, এবং কোন রাজনৈতিক দল ক্ষমতা আসার আগে বলে থাকেন যে আমি ক্ষমতা গেলে এটা বাতিল করবো, কিন্তু ওখানে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে ভেজাল প্রয়োগের জন্য। ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, উনি ভালো বলতে পারবেন আরো। তাহলে কত, কিন্তু প্রয়োগ করা হয়নি, শুধু বলা হচ্ছে প্রয়োগ করা যাবে, কাগজে কলমে আছে। এবং বিশুদ্ধ খাদ্য আইন বলে যে আইনটা হচ্ছে, যেটা বিশুদ্ধ খাদ্য উদ্ধারের ছিল, সেটা 2005 সালে বিশুদ্ধ খাদ্য আইন হয়েছে, কিন্তু সেখানেও যে শাস্তির বিধানটা অতটা জোরালো না বলেই কিন্তু এরা ওই আগাছা, উনি যে আগাছার কথা বলেন আসলে তাই আগাছা দমন। জনাব আলামিন, আপনি কি এই বক্তব্যের সাথে একমত যে আইনের কিছু সীমাবদ্ধতা রয়েছে বা এই আইনটি জোরালো না? আংশিক একমত। আমি সবসময় যেটা বলি যে আইনের তো লিমিটেশন থাকবে, জি, কিন্তু আইনে যাই আছে যিনি প্রয়োগ করবে উনি যদি আবার একই কথা বলতো, সততার সাথে, স্বচ্ছতার সাথে, দক্ষতার সাথে, দৃঢ়তার সাথে প্রয়োগ করে, এবং তারা যদি হায়ার কোর্টে গিয়েও যদি এই ভেজালকারী বা অপরাধীদেরকে যদি আমরা ওই আদেশের মানে তারা যে অপরাধ করেছে শাস্তিটা যদি বহাল রাখা যায়, তাহলে আমার মনে করি 2-4টা ইনস্ট্যান্ট সৃষ্টি হলে, বা 74-এর যে ভেজাল যে আইন আছে আমাদের, ওইখানে মৃত্যুদণ্ডের বিধান আছে, যাবজ্জীবন কারাদণ্ডের বিধান, কিন্তু ওইগুলো যদি প্রয়োগ করা হয় এবং ইনস্ট্যান্ট হয়, আমি মনে করি অবশ্যই এটা। কিন্তু কেন জানি আইন বিশেষজ্ঞরা বারবার বলেন আইন কঠোর করে আসলে সমাজে এটা নিশ্চিত করা যায় না। না, আইন তো কঠোর করা হয় না, আইন করা হয় মান্য করার জন্য, না মানিলে শাস্তির বিধান এই। জি, মানে কিন্তু আপনি ওই যে মৃত্যুদণ্ডের কথাও বলছিলেন, সেজন্য বলছিলাম। হ্যাঁ, আপনি দেখেন চীনে যে আপনি যেটা হলো মেলানিনের যে ঘটনাটা ঘটেছে, আপনি জানেন যে ওনাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে ওই কোম্পানির এমডি থেকে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে। তাহলে আইনের তো কঠোর প্রয়োগ আপনাকে করতে হবে। যখন অপরাধীরা কঠোরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, তা আইন তো কঠোরভাবে প্রয়োগ করে ওই কঠোরতাকে নির্মূল করতে হবে। জি, আপনি ঠিকই বলেছেন। আমরা একটু আবার জুবায়ের আহমেদের কাছে যাই। জনাব জুবায়ের আহমেদ, আমরা ঢাকার মানুষ সত্যিকার অর্থেই অনেক বেশি আতঙ্কগ্রস্ত, ঢাকার নাগরিকরা। আমরা সবকিছুর মধ্যে ভেজাল আছে, ভেজাল থাকতে পারে বা ফরমালিন, এগুলির কথা চিন্তা করি। চট্টগ্রামের অবস্থা কি আপনি একজন বলবেন, একজন নাগরিক হিসেবে চট্টগ্রামের বাজারে যে পণ্যগুলি পাওয়া যায় সেই পণ্যগুলি কিরকম আপনার কাছে মনে হয়? খাঁটি, ভেজাল বা মিক্সড, আপনার কাছে কিরকম মনে হয় জনাব জুবায়ের আহমেদ?
যে এটা সব মিলিয়ে আর কি, যে আলামি যেটা বললো ঢাকার, সেইখানে আমি মনে করি এইদিকে যে মিক্সড এটা কিছুটা ভালো আছে, কিছুটা মন্দ আছে, সব মিলিয়ে। ঢাকার থেকে অবস্থা ভালো না খারাপ? তারপরে ফলো জনাব জুবায়ের, ফরমালিন আছে। জনাব জুবায়ের, ঢাকার থেকে ভালো না খারাপ? যে সেম বলতে হবে, একই অবস্থা। ভালো না, এভারেজ যে সেম আমি বলবো, ঢাকার থেকে ভালো, একই অবস্থা। তার মানে মাছে ফরমালিন, ফলে কার্বাইড। জি জনাব জুবায়ের আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ফারুক মাহমুদ চৌধুরীর সঙ্গে কথা বলছি। ফারুক মাহমুদ চৌধুরী, সিলেটের কি অবস্থা? মানে ভেজাল সিলেট কি একটু বেশি পিওর ঢাকা বা চট্টগ্রামের তুলনায়? জনাব ফারুক মাহমুদ চৌধুরী। জি না, কোনো অবস্থাই না। ঢাকার চাইতে, চট্টগ্রামের চাইতে কোনো অংশেই সিলেট কম না। আমি একটি উদাহরণ দিয়ে বলি যে অনেক জায়গায় ভোজ্য তেলের পরিবর্তে গরুর চর্বির তেলটা ব্যবহার করা হয়। আর কি বলবো, একেবারে আগেও বলছি, পানি থেকে শুরু করে সব কিছুই ভেজাল। আমরা মনে করি যে এটা শুধু রমজান মাসে না, সব সময় যদি ব্যবস্থা নেওয়া হয়, এবং একেবারে আগেও বলছি, পানি থেকে শুরু করে সব কিছুই ভেজাল। আমরা মনে করি যে এটা শুধু রমজান মাসে না, সব সময় যদি ব্যবস্থা নেওয়া হয় এবং স্থানীয় যে চেম্বারগুলো আছে সেই চেম্বারগুলো যদি অগ্রণী ভূমিকা পালন করে, ওনারা যদি ব্যবসায়ীদেরকে নিয়ে বসেন এবং এই ব্যাপারে আলাপ আলোচনা করেন, এবং আমরা রমজান মাসে যেভাবে দেখি ওনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য মনিটর করছেন, একইভাবে যদি ওনারাও যদি এইভাবে মনিটর করেন একটা কমিটি করে, এবং ওনারা শুধু ব্যবসায়ীদেরকে নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকেও যদি সচেতন করে, তাহলে আমার মনে হয় দেশ এবং জাতি উপকৃত হবে। আচ্ছা, আমরা একটু ডাক্তার সাইফুল ইসলামের সাথে কথা বলি খুলনা থেকে। ডাক্তার সাইফুল ইসলাম, খুলনার কি অবস্থা? খুলনা নিশ্চয়ই ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে ভালো? ডাক্তার সাইফুল ইসলাম। জি ধন্যবাদ। মোটেই না। বাস্তবতা হলো, আমার অভিজ্ঞতা বলে ঢাকার চাইতে মফস্বলগুলোর অবস্থা আরও বেশি খারাপ। কারণ ঢাকাতে যে পরিমাণ ড্রাইভ হয়, যে পরিমাণ মোবাইল কোর্ট হয়, মফস্বল শহরে সেটি হয় না। এবং আমি খুলনায় দেখেছি খুব কম, আমার জানা মতে সেই রকমভাবে কোনো ড্রাইভ আমাদের চোখে পড়েনি, যার ফলে এখানে নির্বিঘ্নে যারা ভেজালকারী, ভেজাল খাদ্য এবং খাবারে ভেজাল দুটোই সমানে চলছে আর কি। তো এইটার জন্য আসলে দরকার হচ্ছে এফডিএ এর মতো একটা অথরিটি গড়ে তোলা, যেখান থেকে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মানে একই সাথে কন্ট্রোল করা হবে। আমরা দেখছি যে ড্রাগের ক্ষেত্রে কিন্তু অনেক কন্ট্রোলিং আছে, মনিটরিং আছে ভালো, কিন্তু ফুডের ক্ষেত্রে কিন্তু সেটি হচ্ছে না। ফুডের ক্ষেত্রে অকেশনালি কখনো কখনো এই রমজানের সময় বা 12 মাস এটি একটি কঠোর মনিটরিংয়ের মধ্যে যদি আনা যায়, তাহলেই একমাত্র আমার মনে হয় যে এর থেকে উত্তরণ সম্ভব। আর মফস্বল শহরগুলোর অবস্থা আসলেই অনেক বেশি খারাপ। ডাক্তার সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমরা একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আমাদের প্রফেসর আখতারুজ্জামানের কাছে জানতে চাইবো যে আমরা যে শুনলাম যে ঢাকার বাইরেও ঢাকার চেয়ে মনে হয় বেশি আরো খারাপ অবস্থা, তাহলে কি এইটা দেশের সব মানুষের একটা মোরাল একটা সমস্যা তৈরি হয়েছে ব্যবসায়ীদের, মানে এই যে ভেজাল মেশানো, মানে একটু অন্যায় কাজের সঙ্গে থাকা? আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে শুনবো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশের প্রফেসর এম আখতারুজ্জামান, আমাদের প্যানেলিস্টদের আমরা শুনছিলাম, এবং ঢাকার বাইরে থেকে আমাদের সঙ্গে যারা যোগ দিয়েছে তাদের বেশিরভাগই প্রায় একই ধরনের কথা বলছেন যে ভেজাল আসলে সর্বত্র ছড়িয়ে পড়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি ভেজালটি আসলে গুটি কয়েক ব্যবসায়ী, দুষ্ট ব্যবসায়ীদের না থেকে অনেক মানুষ, অনেক সাধারণ ব্যবসায়ীরা আসলে এইসব ভেজালে যুক্ত হয়ে পড়েছেন। আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে এর কারণটা আসলে কি, ভেজালে এত কি মজা? আরেকটা জিনিস আমাদের দর্শকদের অনেক বেশি লোক জানতে চেয়েছে, সেটা হচ্ছে ফরমালিনের কি কোনো সেফ ভার্সন আছে, নাকি ফরমালিন একদম ব্যবহার করা যাবেই না? যদি একটু। আচ্ছা, প্রথমটা হলো যে ভেজালের এই যে নীতিটা, ভেজালটা ছড়িয়ে পড়েছে দেশের সব জায়গায়, এটা হলো ব্যবসায়ীদের একটা বিষয়। ব্যবসায়ীরা তারা জিনিসপত্র এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার করে। তো মূল যে জায়গা থেকে ভেজাল মিশানো হয়, যেমন রাজশাহীর আম বা বিভিন্ন জায়গার আমে যদি কেমিক্যাল বেশি করে মিশানো হয়, সেই আম সারা দেশে ছড়িয়ে পড়ছে।
তো এটা হলো অজ্ঞতা মূর্খতার একটা কারণ। আর একটা হলো যে ব্যবসার নীতি, অতি মুনাফার লোভ, অনেক দিন ধরে আমটা ভালো থাকবে, আমি ইচ্ছে মতো বিক্রি করব বেশি দামে, ইত্যাদি এই জিনিসগুলো কাজ করে। এটা ব্যবসার নীতি হিসাবে ব্যবসা, সেটা হলো অন্ধভাবে সে বেশি লাভ চায়। ব্যবসা বা পুঁজির এটাই হলো ধর্ম, সেটা সে করবেই। এখানে তাকে আমরা সে যদি অজ্ঞমূর্খ হয় সে তো আরও গেল, এবং বেশিরভাগ ব্যবসায়ীরা খাদ্য সম্বন্ধে অজ্ঞমূর্খই থাকে, এই একটা বিষয়। তো এইটা এই কারণে ছড়িয়ে পড়েছে। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হলো, সেকেন্ডটা কি বললেন আপনি, যে ফরমালিনের কোনো সেফ ডোজ আছে কিনা? না, ফরমালিনের কোনো সেফ ডোজ নেই। ফরমালিন একেবারেই পরিত্যাজ্য, এটাকে ব্যবহার করা মোটেই যাবে না। ফরমালিন ভয়াবহ বিষাক্ত একটা জিনিস, এবং এটা শরীরে গেলে সেটা ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়। তার মানে ফরমালিনটা একেবারেই কোনো সেফ বলে কোনো রকম সেফ বলে ফরমালিন বলে না, সেফ ফরমালিন নাই, সেফ ডোজও নাই, কমতি নাই, একটুখানি গেলেই ওটা ক্ষতি করবে। ফরমালিন না দিয়েই আমাদের ব্যবসা বাণিজ্য এই ধরনের আমাদের নীতি, আমাদের ব্যবস্থা করা উচিত। আমাদের যে বিশেষ করে গভর্নমেন্টের এটা রোল প্লে করা উচিত। আমরা অবশ্যই গিয়ে আসবো যে কিভাবে মানুষকে এই সম্বন্ধে, খাদ্য সম্বন্ধে সচেতন করা। আমি মাছের মধ্যে ফরমালিন বা মাছের মধ্যে পেস্টিসাইড দেব না, এমনিভাবে মাছ শুকানো যায়, শুটকি মাছ, এবং এটা কতদিন থাকবে সেটা মানুষের কাছে বেচা বিক্রিও করা যাবে। এই জিনিসগুলো যদি আমরা বুঝাইতে পারি মানুষকে, সরকার যদি এই উদ্যোগ নেয়, তাহলে মানুষ এভাবে সচেতন হয়। সচেতন মানুষ কোনোদিনও ভেজাল মিশাবে না, বা বিষাক্ত জিনিস বিষ খাদ্যে মিশাবে না। আমরা একটু কাজী ফারুক আহমেদের কাছে যাচ্ছিলাম যে ভোক্তাদের দিক থেকে কি আমরা একটা ইরেসপন্সিবল আচরণ লক্ষ্য করে কিনা, যে আমরা ইদানিং বেশি ভোগবাদী হয়ে উঠেছে কিনা, সারা বছর একটা নির্দিষ্ট ফল চাচ্ছে কিনা, আমরা চিনিকে বেশি সাদা চাচ্ছি কিনা, মুড়িকে বেশি সাদা চাচ্ছি কিনা, এবং এই করতে গিয়ে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক এবং অন্যান্য জিনিসগুলো আমাদের মধ্যে মিশছে কিনা। এটা আমি আপনার কথার সঙ্গে আমি একমত। অবশ্যই যে আমাদের ভোক্তাদের পক্ষ থেকে যে একটা বিষয় আছে সেটা হচ্ছে দায়িত্ব। ভোক্তাদের যে অধিকার আছে, 8টি অধিকার আছে, 5টি দায়িত্ব আছে। দায়িত্বের মধ্যে এটা পড়ে যে আমার কোনো জিনিস পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত, কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষা আমরা না করেই নেই। যে চিনি ধবধবে না হলে নিতে পারবো না, নেব না, খেতে পারবো না, ভালো আরো বেশি মিষ্টি হবে না, এটা কিন্তু ঠিক নয়। এটা আমাদের একটা ভুল ধারণা। এটা আমি বলবো যে সাধারণ ভোক্তাদের মধ্যে এক ধরনের অজ্ঞতা কাজ করে। এই অজ্ঞতা থেকে বেরিয়ে আসা দরকার, অর্থাৎ তাদের দায়িত্ববোধহীনতা এখানে কাজ করে। এই দায়িত্ববোধহীনতা থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল ভোক্তা হওয়া উচিত, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। অর্থাৎ ভোক্তা এডুকেশন বলতে যেটা বোঝায়, ভোক্তা শিক্ষা, ভোক্তারা ওই রকম ভাবে শিক্ষিত হয়নি। ভোক্তাদের শিক্ষিত করার দায়িত্ব আমাদের আছে। আমরা মনে করি যে ভোক্তাদেরকে এই কথার মাধ্যমে অন্তত অনেক ভোক্তা শিক্ষিত হবেন, এডুকেটেড হবেন, যে না আমরা ওই কোনো পণ্য কেনার আগে ধবধবে চিনি হলে যে কিনবো, একটু লাল রঙের হলে কিনবো, লালচে হলে কিনবো না, মুড়িকে বেশি সাদা করে হাইড্রোজ ব্যবহার করবে, সেটা খাবো না, এটা ঠিক না। এখান থেকে এবং সারা বছর একই ধরনের ফল খাওয়ার একটা ইচ্ছা, সেটাই মানে আমরা ওই যে উনি বলছিলেন যে ফরমালিনের কোনো সেফ ডোজ নাই, আমাদের প্রফেসর আখতার যেমন বলছিলেন, সেই প্রসঙ্গটি নিয়ে একটু ম্যাজিস্ট্রেট আলামিন সাহেবের কাছে একটু আসতে চাই। আমাদের একজন দর্শক ডক্টর এ নাইম ফারুকিও বলেছেন যে যদি এই ধরনের পণ্যগুলি এরকমই হয়ে থাকে, এই ধরনের রাসায়নিকগুলি কি ইজ নট দিস টক্সিক কেমিক্যাল সাবস্টেন্সেস সেলিং শুড বি রেস্ট্রিক্টেড, এইটা উনি জানতে চেয়েছেন। তাহলে এটা এত সহজে পাওয়া যাচ্ছে, এই ক্ষেত্রে কি আমরা আইনের কোনো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের যে প্যানাল কোড হয়েছে প্রায় 150 বছর, জি, প্যানাল কোড থেকে শুরু করে অদ্যাবধি প্রায় 150 বছরে অসংখ্য আইনে কিন্তু যে বিধানগুলো রাখা হয়েছে সব কিউরেটিভ মেজার্স, অর্থাৎ রোগ হওয়ার পরে, অপরাধ করার পর, মেশানোর পরে শাস্তির বিধান। কিন্তু আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এখন আমাদেরকে প্রিভেন্টিভ মেজার্সে চলে আসার একটা সময় এসেছে, কারণ আমরা কিউরেটিভ মেজার্সের পাশাপাশি যদি প্রিভেন্টিভ মেজার্সটা নিতে পারি, সেটা কি? যেমন আপনাকে আমি একটা এক্সাম্পল দিতে পারি। 2003 সালে যখন অ্যাসিড নিয়ন্ত্রণ আইন হয়, তারপর থেকে কিন্তু আপনি স্ট্যাটিস্টিক্যালি দেখবেন যে অ্যাসিডের অপব্যবহারের পরিমাণটা কমেছে। ঠিক তদ্রূপ আমরা যে কেমিক্যালসগুলো খাদ্যপণ্যে ব্যবহার করা টোটালি নিষিদ্ধ, সেগুলোকে করে যদি আমরা এরকম একটা আইন করতে পারি যে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, সেটা কি হতে পারে? সেটা হতে পারে এই কেমিক্যালসগুলোর আমদানি, উৎপাদন, মজুদ, বিক্রয়, ক্রয়, ব্যবহার, পরিবহন
প্রতিটি ক্ষেত্রে যদি আমরা আইনের মধ্যে তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসি, জি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অ্যাসিড নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে যেভাবে অ্যাসিডের অপব্যবহারকে নিয়ন্ত্রণে আনা হয়েছে, ঠিক সেটার মাধ্যমে এই কেমিক্যালসগুলোকে নিয়ন্ত্রণে আনা যাবে এবং বাজারের বা ঘরের পাশের মুদি দোকানে এই ধরনের কেমিক্যালস পাওয়া যাবে না। এই ব্যাপারে জনাব জুবায়ের আহমেদের মন্তব্য জানতে চাইবো যে জনাব জুবায়ের আহমেদ, আপনিও কি মনে করেন যে এই ক্ষতিকর রাসায়নিকগুলিকে খুব আইনের আওতায় আনতে হলে এর উৎপাদন, পরিবহন, বন্টন, বিক্রয় সবকিছুকে একটা ভালো নিয়ন্ত্রণের মধ্যে মজুদ, সবকিছুর মধ্যে একটি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে? জনাব জুবায়ের আহমেদ। যে আমি একমত আলামিনের সাথে, যে আলামিন যেটা বললো যে এটার উপর নিয়ন্ত্রণ আনা উচিত। তো আমি মনে করি তারপরও আমি বলবো যে আমরা ব্যবসায়ীরা যদি ধর্মীয় অনুশাসন মেনে চলে, এবং আরেকটা পরামর্শ আমার আছে, যদি প্রতিটা জেলায় বাজার কমিটি আছে, বাজার কমিটি যদি মনে করে যে আমরা ফরমালিন মুক্ত, আমরা কার্বাইড মুক্ত, আমরা ভেজাল মুক্ত খাবার খাবো, তাহলে আমার মনে হয় অনেকাংশে এটার লাঘব হবে। সরকার একার পক্ষে সে সম্ভব না। আমরা ড্রাইভ দিতেছি, আপনাদের কনসাস করতেছি, আমাদের ড্রাইভারও চলবে, আমরা সারা বছরই ড্রাইভ দেই, কিন্তু এখন সবার সহযোগিতা, ধর্মীয় অনুশাসনের আলোকে সেইটা বাজার কমিটিকে ব্যবস্থা নিতে হবে। এবং কেমিক্যাল এগুলা ইম্পোর্ট এগুলা যদি বন্ধ, ধর্মীয় অনুশাসনের আলোকে সেইটা বাজার কমিটিকে ব্যবস্থা নিতে হবে। এবং কেমিক্যাল এগুলা ইম্পোর্ট এগুলা যদি বন্ধ করা যায়, যেগুলা ইনসেকটিসাইডস, অনেকাংশে ইনসেকটিসাইড যেগুলা কোনো ফ্রুটফুল না, এই ইনসেকটিসাইডগুলা যেগুলা আমাদের আমের বাগানে দেওয়া হয়, আমের বাগান, তারপরে কার্বাইড দেওয়া হয়, তারপরে ফরমালিন দেওয়া হয়, তো এইগুলো সহজলভ্যতা দূর করতে হবে। জি জনাব জুবায়ের আহমেদ, আপনাকে ধন্যবাদ। জনাব ফারুক মাহমুদ চৌধুরীর কাছে জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে আমাদের ভোক্তাদের আরেকটু দায়িত্বশীল আচরণ করা উচিত, এই ভোগবাদী মানসিকতা থেকে বেরিয়ে এসে একটু সাবধানে খাওয়া উচিত, বা একটু জানি না আমাকে আবার সাবেক বাণিজ্য মন্ত্রীর আদলে কম খান বলা হবে কিনা, কিন্তু আমরা কি ভোক্তারা আর একটু দায়িত্বশীল হতে পারে কিনা? জনাব ফারুক মাহমুদ চৌধুরী। না, ভোক্তারা দায়িত্বশীল কিভাবে হবে এটা তো বোঝার কোনো অবস্থাই নেই। সব পণ্যে যেহেতু ভেজাল, দায়িত্বশীল হয়ে হবে না, আইনের কঠোর প্রয়োগের মাধ্য দিয়ে এটা বাস্তবায়ন করা যেতে পারে। একটি উদাহরণ দিয়ে বলতে পারি যে মহান সৃষ্টিকর্তা যখন দাদা আদম এবং বিবি হাওয়াকে সৃষ্টি করেছিলেন, সাথে সাথে বলে দিয়েছিলেন যে এই ফলটা খাবে না, এবং ফলটা খাওয়ার ফলে সাথে সাথে শাস্তি দিয়েছেন। হ্যাঁ, তো ওইখান থেকে দেখা যায় যে শাস্তির কোনো বিকল্প নেই এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে। জি জনাব ফারুক মাহমুদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আপনি একটি খুব ভালো একটি ক্লু দিয়েছেন। আল্লাহ তো বলে দিয়েছিলেন যে এটা গন্ধম ফল, এটা খাওয়া যাবে না। আমি দেখি প্রফেসর আখতারুজ্জামানের কাছে জানতে চাইবো একটি বিরতি নেওয়ার পরে যে আমরা কোনটি আসলে খাবো এবং কোনটি একদম খাবো না। আমরা ডাক্তার সাইফুল ইসলামের কাছে শেষ কথা একটু জেনে নেই যে ভোক্তারা কি কোনোভাবে একটু সাবধানী হওয়া বা একটু হওয়ার কোনো উপায় আছে কিনা? ডাক্তার সাইফুল ইসলাম। ধন্যবাদ। আমার মনে হয় ভোক্তারা এখন অনেক সচেতন আগের চাইতে। তারা এখন জেনে বুঝেই খায়, এবং এই যে আজকে এত ভেজালের কথা এসছে, এটি কিন্তু ভোক্তাদের সচেতনতার কারণে এসছে। কিন্তু যে মোবাইল কোর্ট পরিচালনার কথা করা হচ্ছে বা ভেজাল বিরোধী অভিযান হচ্ছে, এখানে একটু ত্রুটি আছে। কারণ এটি করা হচ্ছে কিন্তু খুচরা বাজার পর্যায়ে। এই খুচরা বাজার পর্যায়ে কিন্তু ভেজাল সাধারণত দেওয়া হয় না। এটা যেতে হবে রুটে, যেখানে এই ভেজালটি মূল দেওয়া হয় আর কি। বাগানে আজকে আমে ওষুধ দেওয়া হচ্ছে, সেখান থেকে যদি এটাকে না করা হয়, কন্ট্রোল না করা হয়, তাহলে কিন্তু শুধু খুচরা বাজারে ড্রাইভ দিয়ে কিন্তু জি এটি বন্ধ করা যাবে। আপনিও একটি খুব গুরুত্বপূর্ণ কথা। ডাক্তার সাইফুল ইসলাম, জনাব ফারুক মাহমুদ চৌধুরী এবং জুবায়ের আহমেদ, আপনাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে জনাব আখতারুজ্জামানের কাছে জানতে চাইবো যে আমাদের অসংখ্য দর্শক জানতে চাইছেন যে কিভাবে তাহলে আমরা কি খাবো, একদম সেফ ভাবে কি খাওয়া যায়, কিভাবে একটি রেসপন্সিবল আচরণ করা যায়। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে শুনবো।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব প্রফেসর আখতারুজ্জামান, আপনার কাছে জানতে চাইছিলাম যে আমরা কি খাবো, সরল করে যদি আমরা প্রশ্নটি করি। না, আসলে যে ভয় ভীতি ঢুকে গেছে, চিন্তার কোনো কারণ নেই। আমরা প্রতিদিনই খাবো, বাঁচার জন্য তো আমাদের খেতে হবেই, আমরা খাবো। তো খাওয়ার সময় একটু দেখে খেতে হবে, যে যেমন আমরা অনেক মাছ, তাজা মাছও দেখতে পারি, তাজা মাছ আমরা কিনে খেতে পারি। মাছের বেলায় আমরা গোশ, মুরগি ইত্যাদি প্রতিদিন খাই। ফল, মাঝে মধ্যে অনেক ধরনের ফল আছে, প্রতিদিন আমরা এক ধরনের ফল খাবো না। যেমন বাজারে কাঁঠাল আছে, কাঁঠালে কিন্তু কোনো কেমিক্যাল ভেজাল মিশানো যায় না। আমরা কাঁঠাল খেতে পারি প্রতিদিন, আম না খেয়ে, বা অনেক ধরনের দেশি আম আছে সেগুলো খেতে পারি। তারপরে ধরেন পেয়ারা, ধরেন আমরা, নানান আরও অনেক বিকল্প ফল আছে, আমরা বিকল্প আমরা মাঝে মধ্যে এইভাবে মাঝে মধ্যে খাবো। এছাড়া আমরা খাবার তো শুধু আমরা তো আর ফল খাই না, বা আমরা শুধু মাছ খাই না, আমরা অনেক কিছু মিশিয়ে খাই। খাবার ভ্যারাইটি অনেক আছে, আমরা শাক খাই, সবজি খাই, ফল খাই, দুধ খাই, অনেক কিছু। তো আমরা যখন অনেক কিছু খাই, আমাদের শাক সবজি ফলমূল এগুলো একটু নজর দেওয়া উচিত। সেইখানে অনেক ধরনের কম্পাউন্ড থাকে, আমরা বলি ফাইটোকেমিক্যালস, যেগুলা শরীরের যে 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 বিষাক্ত বিক্রিয়াগুলো হয়ে অনেক সময় লাগে। একটা রোগ যেমন ক্যান্সার হতে বহুকাল সময় লাগে, 10 বছর 30 বছর লাগতে পারে। তো এগুলা স্টেপ বাই স্টেপ হতে থাকে। তো আমাদের এই যে আমরা যখন মিশ্রিত খাবার খাই, যেমন ফাইটোকেমিক্যাল, শাকসবজি ফলমূল, এগুলাকে প্রতিরোধ করে নষ্ট করে দেয়। সেটাও একটা বিকল্প আসার জিনিস আছে খাদ্যের জগতে। সেই কাজে ভয় পাওয়ার কিছু নাই। আমরা প্রতিদিন এভাবে এমনভাবে খাবো, একঘেয়েমি করে খাবো না, অদল বদল করে খাবো। আমরা রুচি বদল করে খাবো, যাতে একঘেয়েমি যেতে না হয়, এইভাবে আমরা দেখে খাবো। কাজী ফারুক ভাইয়ের কাছে জানতে চাইবো যে আমরা আসলে কি খাবো 30 সেকেন্ডের মধ্যে। আসলে দেখে শুনে বুঝে শুনে আমরা খাবো, সবকিছু পেলেই যে খাবো তা না। আর আমাদেরকে খাওয়ার সম্পর্ক জানতে হবে, বুঝতে হবে। এখানেও কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু ব্যক্তিগত একটা মানে ইচ্ছা এবং ব্যক্তিগত বুদ্ধিমত্তা খাটাতে হবে। তা নাহলে এই যে কাঁঠালের কথা বললেন, আমি একমত না। কাঁঠালও আজকাল নষ্ট হয়ে যাচ্ছে, কাঁঠালও কিন্তু আজকে আমাকে একজন বললো যে কাঁঠালও যেভাবে পাকানো হয় সেভাবে কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত নয়। তাহলে আমরা মানে খুব একটা অসহায় অবস্থার মধ্যে আছি। আমরা বলে থাকি হেল্পলেস কনজিউমার্স, আমরা আসলে হেল্পলেস অবস্থায় পড়েছি। এবং কি জন্যে? এটা আনএথিক্যাল বিজনেস প্র্যাকটিসের জন্য কিন্তু এই দেশে এই অবস্থা হয়েছে। এবং কি জন্য? সেটা আবার যে অতি লোভ, অতিটা মুনাফা লাভের জন্য কিন্তু এই অবস্থাটা হয়েছে এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মোহাম্মদ আলামিন, আমরা কি খাইতে পারি, কি খাবো? আমি একটি কথাই বলবো, যে আমরা বাঁচার জন্য খাবো, খাওয়ার জন্য বাঁচবো না। এই নীতিটা যদি আমরা অনুসরণ করি, তাহলে অনেকাংশে মানে খাওয়া, ভোগবাদী মানসিকতা থেকে একটু বেরিয়ে আসতে হবে। ভোগবাদী মানসিকতা থেকে একটু বেঁচে খাওয়া। স্যার বললেন অবশ্য বেঁচে খেতে হবে, কিন্তু সেই জন্য তো স্যার সবসময় আপনাকে সঙ্গে লাগবে। এখন সবাই আপনাকে কিভাবে সঙ্গে পাবে, যে এইটাও একটা প্রশ্ন। তবু মানুষ, কাজী ফারুক আহমেদ বলেছেন যে একটু সচেতন হলে হয়তো মানুষ নিজে থেকে একটু বুঝতে পারবে। আলামিন সাহেব বলেছেন যে আমরা যদি একটু নিজেকে সামলে খাই তাহলে হয়তো একটু উপকার হবে। আজকের অনুষ্ঠান আসার জন্য মোহাম্মদ আলামিন, কাজী ফারুক এবং ডক্টর আখতারুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।